পিছনের যে গোল প্রে বলগুলো দেখছেন, এটাকে ওনারা বলে হচ্ছে প্রে বল। এটা মন্ত্র উচ্চারণ করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা প্রদক্ষিণ করতে হয়। এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা সময় ধ্যানের অবস্থা। 2500 বছরেরও বেশি সময়কার এই সত্যম্ভু সুক্তার যে টেম্পলটা আছে, এটা পাহাড়ের উপরে নির্মিত। লাচিতে এরকম পেস্তা বাদাম নাট বাদাম দিয়ে একটা লেয়ার করা হয়। পিছনে যে টেম্পলটা দেখতেছেন, এইটা হচ্ছে কামদেব টেম্পল। কামদেব টেম্পলের হচ্ছে শিখারা স্টাইলে বানানো হয়। বিগ্রহটি হচ্ছে কাল ভৈরব বিগ্রহ। কি এমন স্পেশালিটি আছে ওদের কাঠে, যেগুলো হাজার হাজার বছরের পরও এরকম স্থায়ী। শম্ভুনাথ নেপালের প্রাচীন ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি। তবে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপর একটি মন্দির তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে যায়। আজ আমরা ঘুরে বেড়াবো কাঠমান্ডু থামেলের দুটি সৌন্দর্যতম স্থান, স্বয়ম্ভু সুপ্ত এরিয়া এবং থামেল দরবার স্কয়ার। সো চলুন একসাথে আমরা এক্সপ্লোর করি এবং অজানা কিছু তথ্য একসাথে আহরণ করি। এই পাহাড়ের রাজ্য নেপালের কোণঠাসা করে রাখা হাজারো সকল স্মৃতি, বিভিন্ন রকম সংস্কৃতি, বিভিন্ন রকম আর্ট, বিভিন্ন রকম রং, সকল কিছু মিলে আমাদের উপস্থাপিত এই 6ষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু থামেল। গতকালকে আমরা পোখরা থেকে রওনা হয়ে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগছে আমাদেরকে থামেলে পৌঁছাতে। আর অলরেডি এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা থামেলে 2টা সাইট সিইংয়ে যাব। আমরা যারা বাঙালি নেপালে আসি, মানে যারা খুব বেশি ভোজন রসিক, একটু মশলা টশলা দিয়ে খেতে পছন্দ করেন, তাদের জন্য নেপালে অবশ্যই খেতে কষ্ট হবে। কারণ ওদের মশলার পরিমাণ থেকে ওদের লবণের পরিমাণ আর স্পাইসি পরিমাণটা অনেক বেশি থাকে। সো সেখানে গোলমরিচটা অ্যাভেলেবেল থাকবে, গোলমরিচের গুঁড়ো আপনারা ছিটিয়ে নিতে পারেন, একটা খাওয়া একটা ভিন্নতার স্বাদ আসবে। সকালবেলার কমপ্লিমেন্টারি নাস্তা শেষ, চলুন এবার যাওয়া যাক স্বয়ম্ভুনাথ সুপ্ত। আমরা এখন যাচ্ছি শম্ভুনাথ টেম্পলে। এখানে প্রায় 20 মিনিটসের মতো টাইম লাগবে। সো আমরা সবাই মিলে অলরেডি উঠে গেছি। আজকে মোটামুটি রোদের প্রাদুর্ভাবটা ভালোই আছে এখানে। সকালবেলা খুব একটা ঠান্ডা ছিল না, বাট স্টিল এই টেম্পারেচার এখন শো করতেছে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস। শম্ভুনাথ নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি। তবে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপর একটি মন্দির নির্মাণ করেছিলেন, যা পরে ধ্বংস হয়ে যায়। যদিও সাইটটি বৌদ্ধ হিসাবে বিবেচিত হয়, তবে স্থানটি বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের কাছে বিশেষ সম্মানিত। আমরা পৌঁছে গেছি প্রায় সত্যম্ভুনাথ সুপ্তের সামনে। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে তারপরে পাহাড়টা আমরা ভ্রমণ করবো। টাকা করে টিকিট নেবে আর এরকম একটি গলায় একটা ব্যাজ দিবে, যেটা পরে আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করতে হবে। এই ফ্রন্ট ভিউতে উঠলেই হাজার হাজার বানরের মিলন মেলা আপনারা দেখতে পারবেন। তবে এটি আপনাদের জন্য খুব হানিকারক নয়, কারণ এখানকার বানরকে আপনি আঘাত না করলে তারা কখনোই আপনাকে আক্রমণাত্মক হয়ে আপনার দিকে তেড়ে আসবে না। সো আমরা একটু একটু করে সত্যম্ভুনাথ সুপ্তের সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলাম। এটাই হচ্ছে শম্ভুনাথ সুপ্তের যে মেন প্রার্থনা হল। এখানেই হচ্ছে শম্ভুনাথ সুপ্তের সেই প্রার্থনা হলের স্থপতি স্থাপন করেছে। আর পিছনের যে বলগুলো দেখছেন, এটাকে ওনারা বলে হচ্ছে প্রে। এটা মন্ত্র উচ্চারণ করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা প্রদক্ষিণ করতে হয়। এই সপ্তম্ভুনাথ সুপ্তে উঠা এবং নামার জন্য অনেকগুলো সিঁড়ি আছে, কারণ এতটাই পাহাড়ের উঁচুতে উঠানো, প্রায় 820 মিটার মতো হবে। সো যারা দর্শনার্থী দেখছেন তারা আবার এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছেন। এই পাহাড়ের রাজ্য নেপালে প্রতি বছরই অসংখ্য দর্শনার্থীর আনাগোনা থাকে এবং থামেল শহরের উল্লেখযোগ্য সপ্তম্ভুনাথ সুপ্তকে অবশ্যই মানুষের দর্শনীয় স্থানের মধ্যে 1 নম্বর বিবেচনায় রাখে।
আর এই দর্শনীয় স্থানকে ঘিরে এখানে ছোট ছোট অনেকগুলো বুটিক শপ এবং জিনিসপত্রের দোকানের মেলা বসেছে। এখান থেকে আপনার অরিজিনাল রুদ্রাক্ষ, তারপরে বৌদ্ধ টেম্পেলের কিছু নিদর্শন, কিছু স্ট্যাচু, অনেক মানে সুন্দর গ্ল্যামার কিছু পিতলের তালা, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এর উপরে আমরা একটা ছোট মন্দিরের ভিতরে আসছি, কিন্তু এখানে আসলে কনস্ট্রাকশনের কাজ এখনও চলতেছে, তার জন্য এখনও মনে হয় ভিডিও অ্যালাউ আছে, তা নাহলে এতদিন অফ করে দিত। এখানে বৌদ্ধদের বিভিন্ন সময়কার মূর্তি স্থাপিত করা হবে এবং তার জন্য নিদর্শন অলরেডি তৈরি হচ্ছে। এই প্রদীপগুলো সম্পূর্ণ ঘি দিয়ে জ্বালানো। এই প্রদীপ জ্বালানোর জন্য প্রতিটা প্রদীপ 15 নেপালি রুপি করে ওনারা চার্জ করে, যেটা আপনার ডোনেশন বক্সে রেখে দিতে পারেন। সো যেহেতু আমরা 3টা প্রদীপ জ্বালিয়েছি, তাহলে 45 নেপালি রুপি আমরা অলরেডি ডোনেশন বক্সে ড্রপ করে দিয়েছি। এটা হচ্ছে পেয়ার হুইল, এটা হ্যান্ডমেড, এটার প্রাইস চাচ্ছে হচ্ছে 500 নেপালি রুপি। ক্লকওয়াইজ ঘোরাতে হয়, লেফট থেকে রাইটের দিকে। রুদ্রাক্ষের মালাটা পারচেস করে ফেললাম রেগুলার ইউজের জন্য, তবে বুদ্ধার চরণে ছুঁয়ে যদি আমরা পরিধান করি, দেন ইট উইল বি মোর ওয়ার্ক ফর স্পিরিচুয়াল ফিল। মেইন পেয়ার হুইলগুলো আছে, তার ঠিক পাশেই হচ্ছে একটা ভজন কুঠির, সত্যম্ভু বুদ্ধের একটা ভজন কুঠির। সো অলরেডি অন্ধকার, ভিতরের বিগ্রহটা দেখতে পাই না, বাট গৌতম বুদ্ধের একটা বিগ্রহ ধ্যান অবস্থায় এখানে রাখা হয়েছে। গোড়ায় গম্বুজটি পুরো বিশ্বকে উপস্থাপন করে। যখন কোনো ব্যক্তি জগতের বন্ধন থেকে জাগ্রত হয়, ব্যক্তি বা জ্ঞানাঞ্জন অবস্থায় পৌঁছায়, শিষ্যের 13টি চূড়া প্রতীক বহন করে। কোনো বোধগম্য মানুষের জ্ঞান বা বুদ্ধত্বের কাছে পৌঁছানোর জন্য আধ্যাত্মিক উপলব্ধির এই 13টি ধাপ তাকে পেরোতে হয়। বুদ্ধদেব তার জীবনদশায় তার ভক্তদেরকে যেই পরিমাণ স্পিরিচুয়াল শিক্ষা দিয়েছেন, সকল কিছু আপনারা এই থাম্বনেইলে সত্যম্ভুনাথ সুক্তে আসলে দেখতে পারবেন। গাইজ, এই সত্যম্ভু টেম্পেলের উপরে পিতলের দোকান আছে। সেই ক্ষেত্রে আসলে গৌতম বুদ্ধের বিভিন্ন রকম সময়ের বিভিন্ন রকম সিচুয়েশনের উপরে এতগুলো মন্দিরের স্থাপত্য তৈরি হয়েছে। পঁচিশশো বছরেরও বেশি সময়কার এই সত্যম্ভু সুক্তার যে টেম্পলটা আছে, এটা পাহাড়ের উপরে নির্মিত। মানে বছর ক্রমে এখন নেপালি যে গভর্নমেন্ট আছেন, ওনারা আসলে এটাকে একটু সংরক্ষণের চেষ্টা করছেন। তো এখানে যে শুধুই গৌতম বুদ্ধের স্ট্যাচু পাবেন তা কিন্তু না, এখানে সরস্বতী ঠাকুর, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণ, বিভিন্ন মূর্তি, এবং মূর্তিগুলো, বিষ্ণু মূর্তিগুলো এতটা পরিমাণ মানে সেটা দেখলেই বুঝতে পারা যায় যে কোনো কপি না। পাশে একটা ছোট মিউজিয়াম আছে, মিউজিয়ামের মধ্যে গৌতম বুদ্ধের বিভিন্ন সময়কার কিছু স্মৃতি দিয়ে শ্বেতপাথরের মূর্তি দিয়ে তৈরি করা হচ্ছে এখানকার। এই মন্দির থেকে নামার সময় এখানে ফ্রুটসের দোকান পেয়ে যাবেন, ফ্রুটস আর লাচ্ছি আছে, মোটামুটি রিজনেবল প্রাইস। কারণ এখন টেম্পারেচারটা যথেষ্ট সহনীয়, তার জন্য খুব বেশি ক্লান্তিটা লাগতেছে না, বাট গরমকালে আসলে প্রচণ্ড পরিমাণ ক্লান্ত লাগবে ডেফিনেটলি। সো আমরা এখানে নিলাম হচ্ছে একটা মিক্সড ফ্রুট, এটার দাম হচ্ছে 100 নেপালি রুপি। ফ্রুটসগুলো ফ্রেশ জুস একদম ফ্রেশ না? সো লাচিতে এরকম পেস্তা বাদাম, নাট বাদাম দিয়ে একটা লেয়ার করা হয়। আমরা সপ্তম্ভু সুক্তা থেকে বেরিয়ে এখন যাচ্ছি থামেল দরবার স্কোয়ারে। থামেল দরবার স্কোয়ারে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সো চলুন যাওয়া যাক। আমরা এখান থেকে 500 টাকা করে দরবার স্কোয়ার টিকিট কাটছি। সার্ক কান্ট্রির যতগুলো দেশ আছে সবগুলো দেশের জন্য 500 নেপালি রুপিতে, আদার্স কান্ট্রির জন্য 1000 নেপালি রুপি। সো এই 500 নেপালি রুপির পরিবর্তে আমরা এরকম টিকিট পাইছি, আর ভিতরে এন্ট্রেন্সের একটা মাইলস্টোন পাইছি। আর এখানে ওদের টোটালি এই দরবার স্কোয়ারের ডিটেলস সহ এইখানে একটা ম্যাপের মতো দেওয়া আছে। যদিও এটা ছোটো জায়গা, হাঁটতে হাঁটতে সব কিছু দেখে ফেলা যাবে। আমার পিছনে যে টেম্পলটা দেখতেছেন, এটা হচ্ছে কামদেব টেম্পল।
স্পেশালি কামদেব টেম্পলে কোনো আইকন নাই, শিখারা স্টাইলে বানানো হয়। এটা হচ্ছে নেপালি একটা ওয়ার্ড আর্কিটেকচারের উপরে। এটাতে কালো কালারের যে টেরাকোটা ফ্লাওয়ারের কাজ আছে, টেরাকোটা ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে বলেই কালো চিহ্নের সম্মুখে ওদেরকে রাখা হয় কামদেব যে লোটাস, সেই লোটাসের আদলেই তৈরি করা হয়েছে এই টেম্পলটি। এই সিজনটায় নেপালে প্রচুর পরিমাণ পর্যটক হয়, তবে এখানকার স্থানীয় গাইডদের সাথে কথা বলে যেটা বুঝলাম সে বছরের 12টা মাসে মোটামুটি এরিয়াটা বুক থাকে। এই নগরীর এই দরবার স্কোয়ারগুলো তৈরি হয়েছে আজকে থেকে প্রায় 14th সেঞ্চুরির সময়ে। দ্যাট মিনস প্রায় 500 থেকে তারও আগের সময়কার, বছরের আগের কথা আমি বলছি। ওই সময়কার নেপালের থামেল শহরের যে রাজা ছিলেন, ওই রাজা তার সন্তানদেরকে কয়েকটা জায়গা ভাগ করে দিয়েছেন পৈতৃক সূত্রে। তো সেগুলো নিয়ে তাদের সন্তানরা বিভিন্ন রকম কারুকাজ করে এক একজন থেকে এক একজনের কম্পিটিশানে, আমরা যেরকম নাগাকোটে দেখেছিলাম সেই রকম এখানেও সেম একই রকম প্রায় 1000টা স্থাপনা নিয়ে তৈরি এই নগরী। দরবার স্কোয়ার ভিডিওটা দেখলে আপনার কাছে মনে হবে এখানে হয়তো বসবাসকৃত আগের রাজাদের আদলে এখনও মনে হয় অনেক বংশধর বেঁচে আছেন, কিন্তু আসলে এখানে এখন শুধু ভাস্কর্যের জন্য জিনিসপত্রই আছে। আর কিছু কিছু দুর্গ অলরেডি ভেঙে যাচ্ছে, তো এখন নতুন করে আবার নেপালি গভর্নমেন্ট সেটাকে রিনোভেশন করার চেষ্টা করতেছে। এই মন্দিরটা হচ্ছে নেপালের থামেল শহরের যে দরবার স্কোয়ার আছে তার ঠিক প্রাণকেন্দ্রে। ওনাদের যে পুরোহিত আছেন ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, বিগ্রহটি হচ্ছে কাল ভৈরব বিগ্রহ। এই দরবার স্কোয়ারে হাঁটতে হাঁটতে দেশি বিদেশি হাজারটা পর্যটকের দেখা মিলে, এবং এখানকার স্থানীয় লোকরাও তাদের যে ভ্যাকেশন টাইম আছে ভ্যাকেশন টাইমগুলোতেও এখানে সময় কাটাতে তাদের পরিবারকে নিয়ে আসেন। পুরো নেপাল জুড়ে আপনারা প্রচুর হ্যান্ডিক্রাফটের কাজ পেয়ে যাবেন। ওরা খুব কালচার এবং আর্টকে পছন্দ করে, সো এখানকার যতগুলো হ্যান্ডমেড ব্যাগ আছে, ঘরের যে ক্রাফট আছে সবগুলোই কিন্তু ওদের হ্যান্ডমেড, এবং প্রায় ব্র্যান্ডগুলো হচ্ছে হিমালয়ান ব্র্যান্ড। গাইজ, এই দরবার স্কোয়ারের স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো আরেকটি মন্দির, যেটির নাম হচ্ছে তানাদেবী মন্দির। স্পেশালি তানাদেবী মন্দিরটা হচ্ছে আসলে দুর্গা মন্দির। তো তখনকার সময় রাজারা মানে পঞ্জিকা মতে বিভিন্ন সংস্কৃত নামে তখনকার বিগ্রহগুলোকে প্রতিষ্ঠা করতেন। তো তেমনি দুর্গা মায়ের যে বিগ্রহ সেটার আরেকটি নাম হচ্ছে তানাদেবী। তো সেই নামে হচ্ছে মন্দিরটি অলরেডি প্রতিষ্ঠিত হয়েছে তানাদেবী টেম্পল নামে। নেপালের আমার কাছে সবচেয়ে বেশি এই ট্রিপে সবচেয়ে বেশি অবাক করা লাগছে যে তারা কাঠের কাজগুলো পছন্দ করে, কিন্তু কি এমন স্পেশালিটি আছে ওদের কাঠে যেগুলো হাজার হাজার বছরের পরও এরকম স্থায়ী। যতগুলা স্থাপনা দেখছি প্রত্যেকটা স্থাপনা প্রায় 1000টা বছরের পুরনো, আর ওরা কালার খুব পছন্দ করে। অনেকে মাউন্টেন থেকে কালারের ইনগ্রিডিয়েন্টসগুলো কালেক্ট করে তারপরে ড্রয়িং করে। আপনারা তো দেখতেই পেলেন একটু আগে একজন পেইন্টার এই দরবার স্কোয়ারে বসে পেইন্ট করতেছে। আমরা এখন দরবার স্কোয়ার থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে যাব, সেখানে গিয়ে লাঞ্চ করব। সো আজকের ব্লগটি এই পর্যন্ত। থামেলের সবচেয়ে উল্লেখযোগ্য এই দুটি স্থানটি দরবার স্কোয়ার আর হচ্ছে সপ্তম্ভু যে সুপ্তা যেটা আছে সেইটা, দুইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আর যদি এখন আমাদের মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ফ্যামিলি মেম্বার না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আরও অনেক ভালো কিছু করার স্বপ্ন জাগে।